গাছগুলো নষ্ট হচ্ছে, কচ্ছপ হতে শুরু করে যে প্রাণীগুলো সেইগুলো কিন্তু মরে যাচ্ছে। আমাদের যে শুধু শিল্প জাহাজ ভাঙা শিল্পের জন্য একটি শিল্পকে বাঁচাতে আমরা পুরো পরিবেশকে ধ্বংস করে দিব, এই পৃথিবীকে ধ্বংস করে দিব, এই সমাজকে ধ্বংস করে দিব, সেটি কিন্তু হতে পারে না। আমরা শিল্প চাই, তবে সেই শিল্প হতে হবে পরিবেশ বান্ধব। পরিবেশ বান্ধব শিল্প গঠনের জন্য কি কি করা যায় সেটি নিয়ে ভাবার এখন সময় এসেছে। প্রিয় সংগ্রামী ভাই ও বোনেরা, এখানে অনেক বিজ্ঞজনরা রয়েছেন। আমার পূর্বে যিনি বক্তব্য রেখেছেন উনিও অনেক চমৎকার ভাবে বলেছেন যে আমরা কিভাবে আইন করে বা কিভাবে এটির বিকল্প হিসেবে পরিবেশ বাঁচিয়ে এই শিল্পটাকে রাখতে পারি, বা এই শিল্প যদি গুরুত্বপূর্ণ না হয়, আমাদের পরিবেশের সবচেয়ে ক্ষতি হয়, তাহলে সেটিকে কিভাবে রোধ করা যায় সেটিও আমাদেরকে দেখতে হবে। তো আজকের যে চট্টগ্রামের যে মানুষজন এখানে আজকে জড়ো হয়েছে, সেটি তাদের কোনো ব্যক্তিগত স্বার্থের জন্য হয়নি, এই পরিবেশকে বাঁচানোর জন্য, এই চট্টগ্রামকে বাঁচানোর জন্য। কারণ এই চট্টগ্রাম বাঁচলে এই বাংলাদেশ বাঁচবে। সুতরাং আমরা আজকে থেকে যে কর্মসূচি ঘোষণা করব, আমরা কর্মসূচি দিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করব। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যিনি মাননীয় প্রধান উপদেষ্টা, এই চট্টগ্রামের কৃতি সন্তান, নোবেল বিজয়ী, শান্তিতে নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং পরিবেশের যিনি উপদেষ্টা রয়েছেন উনি একজন পরিবেশবাদী মানুষ, বেলার নির্বাহী পরিচালক, ওনার দৃষ্টি আকর্ষণ করে আমরা বলতে চাই যে বঙ্গোপসাগর এবং কর্ণফুলী বাঁচাতে এই জাহাজ ভাঙা শিল্পের যে ক্ষতিকর দিকগুলো সেগুলো কিভাবে আমরা জাহাজ ভাঙা শিল্পের যে রাসায়নিক দ্রব্য যে পরিবেশ নষ্ট করছে সেটি কিভাবে রোধ করা যায় সেই বিষয়ে আমরা কর্মসূচি দিব, এবং সরকারকে দাবি জানাবো অতি দ্রুত যেন একটি কার্যকর পদক্ষেপ নেয়। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। প্রিয় প্রতিবাদী সমাবেশ এবং সাংবাদিক ভাইরা, আমাদের অনুষ্ঠান কিছুক্ষণের মধ্যে শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। আমাদের মধ্যে ইতিপূর্বেই অনেকেই পরিবেশ কর্মী, পরিবেশবাদীরা উপস্থিত হয়েছেন, তাদেরকে আমাদের এই প্রতিবাদী সমাবেশ থেকে স্বাগত জানাই, অভিনন্দন জানাই। এই পর্যায়ে বক্তব্য রাখবার জন্য আহ্বান করছি বাংলাদেশ পরিবেশ সুরক্ষা আন্দোলন ডেনমার্ক শাখার সম্মানিত সাধারণ সম্পাদক, আমাদের আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেক্রেটারি আফরোজা খানকে বক্তব্য রাখার জন্য আফরোজা খানকে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম সম্মানিত সুধী এবং আমার উপস্থিত সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের এই পরিবেশ নিয়ে যে আমাদের আজকের এই আলোচনা এবং আমাদের যে আজকে যে আমরা পরিবেশকে বাঁচানোর জন্য, প্রতিরোধ গড়ে তোলার জন্য যে ঐক্যে আমরা দাঁড়িয়েছি, সেইখানে যে আপনারা এসেছেন আমাদের ডাকে এবং আমাদের এই মূল্যবান বক্তব্যগুলো যে আপনারা সারা বাংলাদেশে ছড়িয়ে দিবেন, সেই জন্য আপনাদেরকে প্রথমে আমি কৃতজ্ঞতাবোধ আমি জ্ঞাপন করছি আমার পক্ষ থেকে এবং আমার পরিবেশ সুরক্ষা আন্দোলনের সভাপতি এবং আমার সকল কর্মী ভাই বোনের পক্ষ থেকে। আসলে আমরা আজকে এখানে দাঁড়িয়েছি আমাদের পরিবেশকে কিভাবে সুরক্ষা করব, পরিবেশকে কিভাবে এই বায়ু দূষণ, শব্দ দূষণ এবং জলদূষণ থেকে রক্ষা করব, সেই প্রতিরোধ গড়ে তোলার জন্য কিন্তু দাঁড়িয়েছি। এই যে জাহাজ শিল্প বিপর্যয় যে আমাদের পরিবেশকে কতটুকু যে খারাপের দিকে ধাবিত করছে সেটা কিন্তু আমরা নিজেরাই স্বচক্ষে দেখছি। এই যে আপনার জাহাজ শিল্প, এত বড় বড় শিপইয়ার্ডের এইসব অপরিকল্পিত ব্যবস্থাপনার কারণে আজ মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। যারা এই ফ্যাসিবাদকে আমরা উৎখাত করেছি, আমরা বাংলাদেশের মাটি থেকে ফ্যাসিবাদকে আমরা চিরতরে সরিয়ে দিয়েছি, কিন্তু ফ্যাসিবাদের দোসররা এই জাহাজ শিল্পের যে মূল ব্যবস্থাপনায় আছে তারা কিন্তু এই কাঠামোকে এখনো ধরে আছে। এখন আমাদের পরিবেশবাদীরা যারা আছেন, পরিবেশ বিজ্ঞানীরা যারা আছেন এবং সুশীল সমাজ যারা আছেন, তাদেরকে আমি আহ্বান করব যাতে জাহাজ শিল্প বিপর্যয়ের যে অপরিকল্পিত ব্যবস্থাপনার কারণে আমাদের এই বাংলাদেশ এখন একদম পরিবেশের একদম নিম্ন কাতারে চলে গিয়েছে, যা কিনা আমাদের সারাতে অনেক অনেক কষ্টে পোহাতে হবে। তার জন্য আমাদের
সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং অন্তর্বর্তীকালীন সরকারের যারা আছেন আমি তাদের দৃষ্টি আকর্ষণ করব। প্রধান উপদেষ্টা আমাদের নোবেল বিজয়ী ডক্টর ইউনূস সাহেবকে আমি আহ্বান করছি যাতে উনি এই জাহাজ শিল্পের নামে যে আওয়ামী লীগের ফ্যাসিবাদী দোসররা যে একটা ওরা কাঠামো তৈরি করে এভাবে ধরে আছে, এখনো পর্যন্ত এটার কোনো সুরাহা করছে না, তার দিকে যাতে তারা দৃষ্টি আকর্ষণ করে। আর আমাদের কিন্তু বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক জেলা হিসেবে এবং এক সমৃদ্ধশালী জেলা হিসেবে পরিচিত কিন্তু আমাদের এই চট্টগ্রাম, এবং আমি এই চট্টগ্রামের মেয়ে, আমি এই চট্টগ্রামকে নিয়ে যতবারই আসি ততবারই কিন্তু আমি এই চট্টগ্রামকে নিয়ে আওয়াজ তুলি। এই চট্টগ্রামের পুরো চট্টগ্রাম জুড়ে আছে বাণিজ্যিক এরিয়া, কলকারখানা, সবকিছু কিন্তু এই চট্টগ্রামকে ঘিরে, নদী সমুদ্র সবকিছু, কিন্তু এই জাহাজ শিল্পের অপরিকল্পিত ব্যবস্থাপনার কারণে আর চট্টগ্রামের বাণিজ্যিক এই জেলাটাকে আমরা কিন্তু বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছি। তাই আমি আশা করব, সবাইকে আহ্বান জানাবো, আপনারা সবাই এগিয়ে আসুন এবং এই জাহাজ শিল্প রোধে কাজ করুন। ধন্যবাদ সবাইকে। প্রিয় প্রতিবাদী সমাবেশের নেতৃবৃন্দ, এই পর্যায়ে বক্তব্য রাখবার জন্য আহ্বান করছি আমাদের বাংলাদেশ পরিবেশ সুরক্ষা আন্দোলনের পরিবেশ ও শিক্ষা বিষয়ক সম্পাদক জাহিদ তালুকদার, সাংবাদিক জাহিদ তালুকদার এই পর্যায়ে বক্তব্য রাখবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আজকে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি কি জন্য আপনারা এর মধ্যেই শুনেছেন। আমরা যে মুহূর্তে আজকে এখানে একত্রিত হয়েছি, এখান থেকে যদি আমরা চোখ ফিরাই সমুদ্রের দিকে, আজকে আমাদের সমুদ্র দূষণের শিকার আমরা। সাংবাদিকতার কারণে বিভিন্ন জায়গায় আমাদের যেতে হয়, আমরা যা দেখতে পাই হয়তো আপনারা সেভাবে দেখতে পান না। এই আজকে পরিবেশ বিপর্যয়ের জন্য আমাদের কেমন জানি মনে হয় আমাদের প্রশাসনের উচ্চ স্তরের কর্মকর্তারা দায়ী, ফ্যাসিস্টের দোসররা দায়ী, কারণ তারা সাময়িক স্বার্থের জন্য আজকে তাদেরকে শেল্টার দিচ্ছে। এই সমুদ্রের দূষণ আজকে আমাদের এমন মারাত্মক বিপর্যয় সৃষ্টি করতেছে, যার কারণে সমুদ্রের জীব বৈচিত্র্য হারিয়ে যাচ্ছে, পরিবেশের দূষণ হচ্ছে। আমরা ঠিক এই সময় যদি আবারও চোখ ফিরাই, আমরা দেখতে পাবো চট্টগ্রামের সৌন্দর্য ধীরে ধীরে বিনষ্ট করা হচ্ছে, পাহাড়গুলো সব নিঃশেষ করে দেওয়া হচ্ছে। নদীর মধ্যে আমরা যদি চোখ ফিরাই, কর্ণফুলী নদী আজ বিপর্যয়ের শিকার। পুরা চট্টগ্রামের বর্জ্য ব্যবস্থাপনা না থাকার কারণে আজকে নদীগুলো ধ্বংসের দ্বার প্রান্তে চলে এসেছে। সম্মানিত উপস্থিতি, আপনারা খেয়াল করছেন চট্টগ্রাম মহানগরীতে আজকে দিন দিন যানজট বেড়ে যাচ্ছে, পরিবেশের দূষণ হচ্ছে। সম্মানিত উপস্থিতি, আমরা বর্তমান সরকারকে আহ্বান জানাতে চাই, ফ্যাসিস্টের দূষকদেরকে প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে যেভাবে বসে আছে তাদেরকে সরিয়ে দেশপ্রেমিক অফিসারদেরকে যারা নিয়োগ দেওয়া হয়, যাতে চট্টগ্রামের পরিবেশ আমরা আবার ফিরে পাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জাহিদ তালুকদার। আমাদের সমাবেশ ধীরে ধীরে শেষ পর্যায়ে, এই পর্যায়ে বক্তব্য রাখবার জন্য আহ্বান করছি আমাদের বাংলাদেশ পরিবেশ সুরক্ষা আন্দোলন ডেনমার্ক শাখার সভাপতি গোলাম সরোয়ার খানকে বক্তব্য রাখবার জন্য আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ পরিবেশ সুরক্ষা আন্দোলন কর্তৃক আয়োজিত আজকের এই জাহাজ ভাঙার পরিবেশ দূষণের যে মানববন্ধন, সম্মানিত সভাপতি, উপস্থিত সুধীবৃন্দ ও বীর চট্টলার পথবিনী জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা এখানে সমবেত হয়েছি এই যে সীতাকুণ্ডে মিরাসরাই নিয়ে যে জাহাজ ভাঙার যে ইন্টারন্যাশনাল ল মেনটেন না করে, পরিবেশ সুরক্ষা না দিয়ে, যে আমাদের যে জনজীবন, সমুদ্র জীবন, পরিবেশ জীবন যেভাবে দিনের পর দিন
ক্ষতিগ্রস্ত করে যাচ্ছে, সেটার প্রতিবাদে আজকে আমরা সমবেত হয়েছি। বীর চট্টলার প্রশাসনী জনতা, এই চট্টগ্রাম শহর, এই সারা বাংলাদেশ, চট্টগ্রাম বিভাগ সবাই আমাদেরই। আমি যে দেশে বসবাস করি, আমি শুধু ডেনমার্ক থেকে এসেছি। ডেনমার্ক কোপেনহেগেন সিটি একটা গ্রিন সিটি, এখানে জিরো কার্বন মনোক্সাইড উর্বান প্রচেষ্টার করে পরিবেশের উপর ওরা অনেক সচেতনশীল। গত নভেম্বর মাসে 2024-এ আপনার এই শিপ ব্রেকিংয়ের উপর একটা সেমিনার হয়েছিল কোপেনহেগেনে। ওখানে ইন্টারন্যাশনাল জার্নালিস্ট বলেন, ল মেকাররা বলেন, ল রিসার্চাররা বলেন, ওরা অনেক কোয়েশ্চেন করেছিল, আপনারা যে রিসাইকেলিং করেন শিপ ব্রেকিং, এখন আপনারা এগুলো থার্ড ওয়ার্ল্ডে পাঠান কেন? আমাদের উন্নত বিশ্বে ডেনমার্ক সহ জার্মানি অন্যান্য দেশগুলো করেন না কেন? এখন ওরা সুন্দর উত্তর দিতে পারে নাই। আমরা থার্ড ওয়ার্ল্ডের বিশেষ করে সাউথ ইস্ট এশিয়ার যে কান্ট্রিগুলো, বিশেষ করে গরিব দেশ বলেন, উন্নয়নশীল দেশ বলা যে বাংলাদেশের মধ্যে যে আপনার এই সীতাকুণ্ড মিরসাইলে যে শিপ ব্রেকিংয়ের যে জাহাজ ভাঙার যে শিল্প, এই শিল্প যে কিভাবে যে পরিবেশের ওপর যে প্রভাব ফেলে, পরিবেশ যে দূষণ করে। আমরা দেখেছি ছোটবেলায় মাইলের পর মাইল ওখানে গাছপালা জ্বলে যেত, তখন আমরা স্কুল পড়ুয়া ছিলাম, আমরা বুঝতাম না এটা যে কেমিক্যাল যে রিয়াক্ট, এটা যে জনজীবন এবং উদ্ভিদ জীবনের উপর কীভাবে প্রভাব ফেলে। এই যে মিথেন গ্যাস থেকে স্টার্ট করে এই যে বর্জ্য, টনকে টন, লক্ষ লক্ষ টন যে বর্জ্য সমুদ্রের পানির সাথে মিশে এই যে পানিগুলো দূষণ করে, এই বর্জ্যগুলো এই যে প্রাণী জীবন মাছগুলো খাই, এগুলো আবার আমরা খাই। আমরা খাওয়ার মাধ্যমে আমাদের শরীরের উপর যে প্রভাব ফেলে, কিডনি থেকে স্টার্ট করে, ফুসফুস থেকে স্টার্ট করে, ব্রেন থেকে স্টার্ট করে, লাংস থেকে স্টার্ট করে, দিনে দিনে দুঃখে দুঃখে এই বিশেষ করে আমাদের বাংলাদেশের মানুষ, চট্টগ্রামের মানুষগুলো যে মৃত্যুর ঝুঁকি নিয়ে জীবন ধারণ করছে। আমরা ছোটবেলায় দেখেছি চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে সেরকম কেন রুগী থাকতো না। এখন আমি 14 বছর পর এসে দেখি এখানকে হাজার ফার্মেসি, হাজার আপনার এই যে ক্লিনিক, এই সব কিছু দেখে আমি বিস্মিত, আমি থমকে দাঁড়াই। কেন, কিসের জন্য? আজ থেকে তো 35, 40, 50 বছর আগে এরকম ছিল না আমাদের চট্টগ্রামের দৃশ্য, আমাদের বাংলাদেশের দৃশ্য। হঠাৎ করে এভাবে কেন মৃত্যুর মিছিল, এভাবে কেন আপনার এই যে মানুষের স্বাস্থ্য ঝুঁকির যে মিছিল, এটা কেন? এখন বাংলাদেশের মানুষ, বিশেষ করে চট্টগ্রাম বিভাগের সবাই, আমরা চট্টগ্রাম শহরে আমরা খুবই সচেতন। তার কারণ আমরা রুট শিকড় থেকে গিয়ে এই রুটে গিয়ে আমরা ফাইন্ড আউট করব কিসের কারণে আমাদের চট্টগ্রামের মানুষ মৃত্যু ঝুঁকিতে ভুগছে, বিভিন্ন রোগেতে ভুগছে, মানুষ অকালে মৃত্যুবরণ করছে। একটি নবজাতক শিশু আপনার বিভিন্ন রোগ নিয়ে উনি জন্মগ্রহণ করে, এই বাচ্চাগুলো কেন, কিসের জন্য? এই যে আপনার এই জাহাজ ভাঙার কারণে যে অ্যালুমিনিয়াম, লোহা থেকে স্টার্ট করে যে কেমিক্যাল রিয়াক্ট, এই যে আপনার যে পরিবেশের উপর যে রিয়াক্ট, এগুলা আপনারা যদি সেমিনার না করে আপনাদের না দেখায়, আপনারা কোনোদিন, কোনো কালে, কোনো সময় এটা অবলোকন করতে পারবেন না। এই যে এটা যদি করেও থাকে, এটা একটা সুন্দর শিল্প, নগরায়ন করতে স্টার্ট করে বিল্ডিং থেকে রডের চাহিদা অবশ্যই আছে সব জায়গায়। সাংবাদ, জার্নালিস্ট বলেন, ইন্টারন্যাশনাল সবাই এটা মোটামুটি এই যে আপনার জাহাজ শিল্পর যে উপকারিতা, এই জিনিসটা বিশেষ করে এই কোয়েশ্চেনটা সবসময় সামনে দিকে উপনীত হয়। কিন্তু এখানে র মেটেরিয়াল আপনার বিদেশ থেকে বা কোনো একটা দ্বীপে ওরা যেগুলো জাহাজগুলো এক্সপোজ করে, ওখানে জনশূন্য, ওখানে আপনার মানুষ বসবাস করে না। তার কারণ কেমিক্যাল রিয়েক্ট যাতে জনসাধারণের উপর, পরিবেশের উপর বা সামুদ্রিক জীবনের মধ্যে প্রভাব না পড়ে। কিন্তু আমাদের জনবহুল চট্টগ্রাম শহরে আপনার এই সীতাকুণ্ড মিরসরাই থেকে স্টার্ট করে এখানে যেভাবে আপনার নির্বিচারে যে জাহাজ ভাঙার যে শিল্প, এটার যে ক্ষতিকারের প্রভাবের কারণে এই রোগগুলো যে সৃষ্টি, আমি আপনার সাথে একমত। এই রড শিল্প বলেন, এই যে স্টিল বলেন, কিন্তু আপনাকে ইন্টারন্যাশনাল ল মেনটেন করতে হবে, পরিবেশ সুরক্ষা মেনটেন করতে হবে। এই যে আপনার জাহাজ ভাঙার যে শ্রমিকগুলা, ওদের সুস্বাস্থ্য রক্ষা করতে হবে। এখন অনেক আপনাদের একটা ক্ষেত্রে দেখেছি, অনেক আপনার জাহাজে যারা কাজ করছে, আপনার ওরা আপনার কিডনি থেকে স্টার্ট করে, লাঞ্চ থেকে স্টার্ট করে বিভিন্ন
আপনার বড় বড় রোগে আপনার এই ঝুঁকিতে ভুগতেছে। এখন ওদেরকে কোনো আপনার পেনশন বলেন, কোনো ক্ষতিপূরণ বলেন, এ ধরনের কোনো কিছু জাহাজ শিল্প থেকে দেওয়া হয় না। তার পাশাপাশি ওদেরকে নামমাত্র একটা টাকা দিয়ে ওখান থেকে বিদায় করে দেয়। এখন আমাদের কথা হলো গিয়ে আপনারা ইন্টারন্যাশনাল ল মেনটেন করে যদি আপনারা সুন্দরভাবে এই জাহাজ শিল্পকে উন্নয়ন করার কোনো সমস্যা নাই। আর যদি এটা না করেন, এই যে আওয়ামী লীগ সরকারের পতিত বেশিরবাদী গভর্নমেন্টের সাথে ওরা আঘাত করে আপনার যে জাহাজ শিল্পকে অবৈধভাবে নির্বিচারে এইভাবে যে আপনার যে পরিবেশ দূষণ করে আপনারা যে দিনের পর দিন মাসের পর মাস এই যে জাহাজ কেটে ওই মানুষকে মৃত্যু ঝুঁকিতে আমরা বসবাসে করার যে আপনি যে দাবিতে করছেন, সেই জন্য আজকে আমাদের মানববন্ধন। যদি আপনারা ইন্টারন্যাশনাল ল মেনটেন না করেন, পরিবেশ সুরক্ষার প্রতি যত্ন না দেন, আজকে আমরা এই প্রেস ক্লাব থেকে হুঁশিয়ারি জ্ঞাপন করছি। আমরা চট্টগ্রামে দুর্বার আন্দোলন করে তুলে এই জাহাজ শিল্পকে এখান থেকে অপসারণ করে এখানে আমরা বন্ধ করার জন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা এক প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলব। এই বলে আমার বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ পরিবেশ সুরক্ষা আন্দোলনের বাংলাদেশের ভারপ্রাপ্ত মহাসচিব, আমাদের এই চট্টগ্রামের এই কৃতি সন্তান সাইফুদ্দিন সালাম মিটুকে তার বক্তব্য রাখবার জন্য আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ পরিবেশ সুরক্ষা আন্দোলন কর্তৃক আয়োজিত বৃহস্পতিবার সীতাকুণ্ড থেকে শুরু করে সারা বাংলাদেশে যেসব জায়গাগুলোতে নিয়ম বহির্ভূতভাবে জাহাজ বাগার যে মহোৎসব তৈরি করেছে গত 15-20 বছর আগে থেকে, কোনো নিয়মতান্ত্রিক নামমাত্র যে জাহাজ বাগা, আমাদের বাংলাদেশ পরিবেশ সুরক্ষা আন্দোলন থেকে আমরা হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, একটা জাহাজ বাগার যে অনুমতি, প্রথম সে অনুমতি দিতে হয় পরিবেশ থেকে। তাহলে পরিবেশের যে সুনির্দিষ্ট যে নিয়মগুলো, ওই নিয়মগুলো যদি জাহাজ বাগার যে শিল্প তারা যদি ফলো করে, তাহলে আজকে বাংলাদেশের যে পরিবেশের উপরে যে ভারসাম্য, যে হুমকির সম্মুখীন, এই যে আমরা যারা চিরগণীয়রা আছি, আমরা আজকে রাস্তায় বাইরে হয়ে দেখেন একটা মানুষ যদি আপনি 8 ঘন্টা বা 1 ঘন্টা হাঁটেন, দেখা যায় হয় মাথা ব্যথা করে, না চোখ ব্যথা করে, কোনো না কোনো একটা সমস্যা হয়। তাহলে এগুলো হচ্ছে কেন? দেখেন 15, 20, 30, 40 বছর আগের এই সিচুয়েশন কিন্তু ছিল না। কিন্তু এর মহামারী কিন্তু আমাদের সবার শরীরে কিন্তু ধাবিত হচ্ছে, শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত। আপনি 8 ঘন্টা হাঁটেন, হাঁটার পর আপনার খাসি শুরু হয়ে যাবে। আপনি একটু পর গিয়ে যদি আপনি ওয়াশরুমে যান, নাকে একটু পানি দেন, পানি দেওয়ার পরে কিন্তু আপনি বুঝতে পারবেন আপনার নাক দিয়ে কি বাইর হচ্ছে। তো আমাদের কথা একটাই, আজকে আমরা প্রেস ক্লাবে আমাদের এই মানববন্ধনের মাধ্যমে বর্তমান সরকারকে মেসেজ দিতে চাই, অগণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়ম বহির্ভূতভাবে যে জাহাজ শিল্প গড়ে উঠেছে তার একটা সুনির্দিষ্ট একটা নিয়মের ভিতরে আসতে হবে। এবং আমরা এই নীতিমালার ভিতরে আমরাও চাই জাহাজ শিল্প, আমরা যদি জাহাজ শিল্পকে বাঁচিয়ে রাখতে হয়, আমাদের দেশের লাভ এবং আমাদের দেশের ব্যবসা বাণিজ্য প্রসারিত হবে, তবে সেটা মানব কল্যাণে হতে হবে। এখন আমি একদিকে ব্যবসা করলাম, অন্যদিকে আমাদের যে মানব কল্যাণ ধ্বংস হয়ে যাবে, ওই দিকে আমরা হব না। আগে মানব জাতিকে বাঁচতে হবে, সুন্দর এবং সুস্থ হবে, তারপর আমাদের ব্যবসা। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। প্রিয় সমাবেশ, এখন এই পর্যায়ে বক্তব্য রাখবার জন্য আহ্বান করছি বাংলাদেশ পরিবেশ সুরক্ষা আন্দোলন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান, বাংলাদেশের গর্বিত সন্তান, কর্ণফুলী নদী গবেষক, আমাদের আন্দোলন সংগ্রামের অনুপ্রেরণা উৎস, বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইদ্রিস আলীকে তার মূল্যবান বক্তব্য রাখবার জন্য আহ্বান করছি। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইদ্রিস আলী। আপনাদের অভিনন্দন জানাচ্ছি।
বিশেষ করে বিভিন্ন মাধ্যম ইলেকট্রিক এবং প্রিন্ট মাধ্যমের সাংবাদিক ভাইদের, তারা পরিবেশের জন্য যথেষ্ট কাজ করেন। কোনো কোনো সময় নির্লিপ্ত থাকলেও তারাই পরিবেশকে ধরে রাখেন। চট্টগ্রামের জাহাজ ভাঙা শিল্প, জাহাজ ভাঙা ব্যক্তি মালিকানা থেকে শিল্পে রূপান্তরিত হয়েছে। আপনারা জানেন শিল্পের কিছু অনুষঙ্গ আছে, শিল্পের কিছু বিধিবিধান আছে, কিছু প্রবিধান আছে। এই জাহাজ ভাঙা শিল্পের সবগুলোই আছে এবং এই মুহূর্তে বাংলাদেশ পৃথিবীতে দ্বিতীয় বৃহত্তম এই শিল্পের মালিক। ভারত 1 নম্বরে আছে, বাংলাদেশ 2 নম্বরে আছে এবং আমাদের রড থেকে শুরু করে অনেক কিছুর সাশ্রয় হচ্ছে, বিদেশে রপ্তানিও হচ্ছে। প্রশ্ন হলো যে একটি শিল্পের সাথে পরিবেশের যে সংঘর্ষ থাকে, পরিবেশের যে বিপর্যয় থাকে, এই বিপর্যয়টার জন্য আইন প্রণয়ন করা হয়েছে। কিন্তু আইনের বাংলাদেশের অন্যান্য সেক্টরের মতোই, অতীতের মতোই বর্তমানও একইভাবে অগোছালো যে আইনের প্রয়োগ যথাযথভাবে নেই। এই আইনের প্রয়োগটা না থাকায় আমরা একাধারে প্রায় 25 কিলোমিটার এরিয়া সেই জাহাজ ভাঙা শিল্প, সেই সলিমপুর থেকে শুরু করে ওখানে আর যে এলাকা বলদারহাট থেকে, সেখানে বাতাসকে দূষিত করা হচ্ছে প্রতিদিন, প্রতি মুহূর্তে। সেখানকার মাটি দূষিত হচ্ছে প্রতিক্ষণে। সেখানকার জলজ যে পরিবেশটা, সমুদ্র উপকূল, সেই উপকূলের পানি দূষিত হচ্ছে এবং বাস্তুতান্ত্রিকতা বলতে এখানে যে জলজ প্রাণী আছে সেগুলো আর ওখানে থাকছে না। আপনারা জানেন যে 25 কিলোমিটারের এই দূরত্ব কর্ণফুলীর মোহনা থেকে 25 কিলোমিটার। সেই 25 কিলোমিটার দূরত্ব ম্যাক্সিমাম আর কি, সেখানে জোয়ার ভাটার পানি নিয়মিতভাবেই কর্ণফুলীতে প্রবেশ করছে। আমরা জানি বাংলাদেশের অর্থনীতির প্রাণ কেন্দ্র, প্রাণ প্রবাহ হলো এই কর্ণফুলী নদী। কর্ণফুলী নদী আছে বলেই বাংলাদেশ আছে। কর্ণফুলী নদী আমাদের বহির্বাণিজ্যের বিশাল একটা অংশ। আমরা 92% আয় করি এই বন্দরের মাধ্যম দিয়ে, এই নদী বন্দরের মাধ্যম দিয়ে, এবং 98% আমরা এই বন্দর দিয়ে সারা দেশে আমরা মালপত্র ছড়িয়ে দেই। 98%। এই নদীটার গুরুত্ব বর্ণনা করে শেষ করা যায় না। শুধুমাত্র অর্থনৈতিক গুরুত্ব যদি আমরা বলি, সেই নদীর বাস্তুতান্ত্রিকতা চরমভাবে বিঘ্নিত হয়েছে। এখানকার সেই মাছগুলো আর পাওয়া যায় না, এখানে অন্যান্য প্রাণীগুলো আর নেই। মোহনা অত্যন্ত আক্রান্ত। এই আক্রান্ত হওয়ার অন্যতম অনুষঙ্গ হলো, অন্যতম দায় নিতে হবে এই জাহাজ ভাঙার শিল্পকে। শিল্প আছে, শিল্পের বিশাল বিশাল কমিটি আছে, একের ভারী কমিটি। তারা যখন যেখান দিয়ে যান সেখানে মাটি লড়ে যায়, কিন্তু আমাদের শিল্পের অপকর্মগুলো লড়ে না, দূরীভূত হয় না। এই না হওয়াটাই আমাদের বর্তমান এবং ভবিষ্যৎকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। এখন বলবো, আমাদের একজন উপদেষ্টা আছেন যিনি কোর্ট কাছারিতে আদালতকে ব্যস্ত রাখতেন আমাদের শিল্পের বিভিন্ন অনিয়মগুলো নিয়ে, পরিবেশের বিপর্যয়গুলো নিয়ে। কিন্তু আমরা কি বলবো, আমরা কি ভাববো যে উনি উপদেষ্টার দায়িত্ব পাওয়ার পর থেকে ওনার কার্যক্রম সীমিত হয়ে গিয়েছে? আমরা গত 6 মাসে দৃশ্যমান পরিবেশের কোনো কাজ দেখি নাই। দুর্ভাগ্যজনক, এটা দুর্ভাগ্যজনক। আমরা তার কাছে এটা আশা করতে পারি না। যখন উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে, তাকে পেয়ে পরিবেশবাদী মানুষগুলো, সুশীল সমাজ অত্যন্ত খুশি হয়েছিলেন। কিন্তু তারা যেন হতাশ না হন, আমি এই আবেদন জানাবো। এবং এই জাহাজ ভাঙা শিল্পকে পরিপূর্ণ শিল্পে রূপান্তরিত করে এখানে যেন নদীর ক্ষতি না হয়, এখানে যেন নালাগুলোর কোনো ক্ষতি না হয়, মাটির যেন কোনো ক্ষতি না হয়, এবং শিল্পের থেকে যে রাসায়নিক দ্রব্যগুলো, তেল থেকে শুরু করে অন্যান্য যে জিনিসগুলো পানিতে মিশে যায় সমুদ্র উপকূলে, সেটার যেন কোনো ক্ষতি না হয়, সেটার বিকল্প ব্যবস্থা সারা দুনিয়াতেই আছে। সেটা যেন এখানে প্রয়োগ করা হয় এবং তদারক করা হয়। তাহলেই কিন্তু শিল্পও থাকবে, অগ্রগতিও থাকবে, আমাদের পরিবেশও থাকবে। পরিবেশের বিনিময়ে আমরা শিল্প চাই না। পরিবেশের একেবারে মিনিমাম ক্ষতি কিছুটা থাকলেও কিন্তু পরিবেশের ব্যাপক ক্ষতি করে আমাদের এই উন্নয়ন কিংবা শিল্পের দরকার নেই। মানুষ এটা চায় না। মানুষ স্বপ্ন দেখতে চায়, স্বপ্নকে বাঁচিয়ে রাখতে চায়, স্বপ্নকে রূপান্তরিত করে রূপ দিতে চায়। এই জাহাজ ভাঙা শিল্প আমাদের অবকাঠামো দিচ্ছে, বাণিজ্যিক সাশ্রয় করছে দেশের অর্থনীতিকে, কিন্তু পরিবেশের 12টা বাজাচ্ছে। আমরা সেখান থেকে দেশে মানুষ মুক্তি চায়,
চট্টগ্রাম অর্থনৈতিক শহর, বাণিজ্যিক শহর, এবং এই চট্টগ্রামের মানুষরা সহজ সরল প্রকৃতির সাথে মিশানো মানুষ। সেই মানুষগুলোকে দূষিত বাতাস দিয়ে, দূষিত পরিবেশ দিয়ে, কর্ণফুলীর দূষিত পানি দিয়ে এবং চারদিকে দূষিত প্রক্রিয়া দিয়ে মানুষদেরকে বিপর্যস্ত করার চেষ্টা হচ্ছে। এখান থেকে সরে আসতে হবে। যারা দায়িত্বশীল আছেন দায়িত্ববোধের জাগরণ দেখান, যারা দায়িত্বশীল আছেন তারা আগামী প্রজন্মকে স্বপ্ন দেখান, শুধু কথায় নয় কাজে, বাস্তবতায় এটার রূপ দিয়ে আপনারা এই চট্টগ্রামকে, এই বাংলাদেশকে আগামীর স্বপ্ন দেখা বাংলাদেশে রূপান্তরিত করুন। এটাই জনগণের প্রত্যাশা। এই প্রত্যাশা আপনারা যতদিন এই প্রত্যাশা পথে হাঁটবেন আমরা আপনাদের সাথে আছি, আমরা থাকবো। আজকের এই আয়োজনে এই প্রত্যাশার কথা আপনাদেরকে বলানো হচ্ছে, জাগরণ সৃষ্টি করে দেওয়া হচ্ছে। আপনারা এখানে মানে সুশীল কুশীল যারাই থাকুন দেশটাকে ভালোবাসার চেষ্টা করুন এবং পরিবেশকে সুরক্ষিত করুন, এর পাশেই থাকুন। এবং আয়োজকদের আমি অভিনন্দন জানাচ্ছি। বিশেষ করে আহ্বায়ক আমাদের আবুল হাশেম রাজু পরিবেশ নিয়ে ভাবনা চিন্তা করেন এবং ভাবনাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেন, অভিনন্দন জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। ডাক্তার মাহবুব ভাই আছেন, পরিবেশ যেখানে বিপর্যস্ত, যেখানেই বিপর্যয় সেখানে তাকে আমরা পাই, আমরা সাহসী হই, আমরা উদ্যমী হই। আরেক নাম জানে আলম ভাই আছেন, আমাদের ওই দাদাবুদা আচার্য দাদাবুদা চলে গেছেন। আর যারা আছেন যারা পরিবেশের সাথে মিনিমাম চিন্তা করেন তারাই এদেশের সঠিক, সুস্থ এবং আগামী দিনের স্বপ্ন দেখা নাগরিক আমি মনে করি। তারা এই প্রত্যয়ের সাথে থাকবেন, বিপর্যয়ের পাশেই বিপর্যয় রোধ করার জন্য থাকবেন। আর মিডিয়ার লোকজন আসেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করা যায় না। আপনারা দয়া করে রাজনীতির ত্রুটি হবেন না। আপনারা পরিবেশকে ধারণ করে আপনার সন্তানের জন্য, এই দেশের জন্য, এই ভবিষ্যতের জন্য আপনারা কাজ করবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ। ধন্যবাদ সকলকে।